ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থানে। ফের দিল্লির ছকে বাংলাদেশ, প্রধান উপদেষ্টার পদত্যাগে জল্পনা। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৯ জন নিহত। বন্দি বিনিময়ের মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা, নিহত ১৩। সেভেন সিস্টার্সে ৭৫,০০০ কোটি রুপির বিশাল বিনিয়োগের ঘোষণা মুকেশ আম্বানির। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থানে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এখন কঠোর অবস্থান গ্রহণ করেছে। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, দায়িত্ব পালনে যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি করা হয় তাহলে তা জনগণকে জানিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গতকাল শনিবার এক বিবৃতিতে উপদেষ্টা পরিষদ জানায়, সংস্কার, বিচার এবং ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন, এই তিনটি বিষয়কে সরকার অগ্রাধিকার দিচ্ছে এবং কোনো সমান্তরাল সরকারের চেষ্টাকে দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সূত্রে জানা গেছে, আজ দেশের সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করা হয়েছে। এর আগেই বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাকে পূর্ণ সমর্থন ও আস্থার আশ্বাস দিয়েছেন। তারা সাফ জানিয়ে দিয়েছেন, আপনার পদত্যাগ কেউ চায় না। সূত্র মতে, প্রধান উপদেষ্টা এখনও তার পদত্যাগের সিদ্ধান্তে অনড় রয়েছেন। তিনি উপদেষ্টাদের জানিয়েছেন, প্রয়োজনীয় স্বাধীনতা না পেলে তিনি দায়িত্ব পালন করতে পারবেন না। অতএব মাঠ পর্যায়ের বাস্তবতা যাচাই করতে কয়েকটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে বলা হয়, সরকার তার উপর অর্পিত দায়িত্ব পালন করছে শত প্রতিবন্ধকতার মাঝেও। কিন্তু দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হলে সরকার জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশার ভিত্তিতে কাজ করছে। কোনো বিদেশি ষড়যন্ত্র বা পরাজিত শক্তির উস্কানিতে দায়িত্ব পালনে বাধা এলে সরকার তা জনগণের সামনে উপস্থাপন করে পরবর্তী পদক্ষেপ নেবে। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ গণমাধ্যমকে বলেন, প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে রয়েছেন, পদত্যাগের কোনো ঘোষণা দেননি। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে তা দেশের ভবিষ্যতের সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, নির্বাচন ও সুশাসনের পথে যেতে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা চিহ্নিত করা হচ্ছে। তিনি সবাইকে, বিশেষ করে গণ অভ্যুত্থানপন্থী রাজনৈতিক দল ও রাষ্ট্রীয় সংস্থাগুলোকে লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এদিকে গতকাল সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং জামায়াতের পক্ষ থেকে নেতৃত্ব দেন আমির ডাক্তার শফিকুল আনওয়ার। সরকারের চলমান অবস্থান ও সিদ্ধান্তের প্রতি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সমর্থন এবং জাতীয় ঐক্যর বার্তা এই মুহূর্তে দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ফের দিল্লির ছকে বাংলাদেশ, প্রধান উপদেষ্টার পদত্যাগে জল্পনা। ভারতের প্রভাব ও উল্লাস। গত বৃহস্পতিবার দিল্লির সাউথ ব্লকে ছিল উল্লাসের আবহ। ভারতীয় মিডিয়া ও লবি ডক্টর ইউনূসের পদত্যাগের সম্ভাবনায় উৎফুল্ল। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে দেখা দিয়েছে উৎকণ্ঠা। দিল্লির নতুন গেম প্ল্যান। ২৪-এর গণ অভ্যুত্থানে ভারতের প্রভাব খর্ব হয়। এখন তারা আবার বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। সরকারের ওপর চাপ প্রয়োগ করে ইউনূস মুক্ত সরকার প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ডক্টর ইউনূসের অবস্থান, তিনি এখনও প্রধান উপদেষ্টার পদে অনড়। দলগুলো সহযোগিতা না করলে পদত্যাগ করবেন বলে জানান। উপদেষ্টা পরিষদের অজুরি সভা আহ্বান এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। বিভ্রান্তি ও বিভাজন। ছাত্র জনতার অভ্যুত্থানপন্থী দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করে ভারতপন্থী অংশ সুবিধা নিচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী সহ অনেকেই একদিকে ঐক্য চাইছে, অন্যদিকে কিছু অংশ সরকারকে চাপ দিতে সক্রিয়। সেনাবাহিনীর ভূমিকা। সেনাপ্রধানের বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় মিডিয়া সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। আইএসপিআর গুজব মোকাবিলায় বিবৃতি দিয়েছে। রাজনৈতিক প্রতিক্রিয়া। বিএনপি, হেফাজত, এনসিপি সহ বিভিন্ন দল প্রধান উপদেষ্টার পদত্যাগ না করার আহ্বান জানিয়েছে। ফরহাদ মোজাহার, মামুনুল হক সহ বিশিষ্টজনেরা ইউনূসকে জনগণের প্রতিনিধিত্ব ধরে রাখার আহ্বান জানিয়েছেন।
সরকারের অভ্যন্তরীণ বার্তা। বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, ডক্টর ইউনুস পদত্যাগ করছেন না। সরকারকে আরও সক্রিয় হতে হবে। সেনাবাহিনীর সঙ্গে সহনশীলতা বজায় রাখতে হবে। বাংলাদেশের রাজনীতি ফের বিদেশি প্রভাব ও অভ্যন্তরীণ বিভাজনের দ্বন্দ্বে। প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত ও রাজনৈতিক ঐক্য আগামী দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৯ জন নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় অন্তত ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১১ জন। মোট নিহত ৫৩,৯০০ ছাড়িয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এই পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩,৯০১ জনে। আহত ১,২২,০৫৯ জন। মার্চে নতুন হামলার পরিসংখ্যান। চলতি বছরের ১৮ মার্চ থেকে ফের শুরু হওয়া ইসরায়েলি হয়েছেন ৩,৭৪৭ জন। আহত প্রায় ১০,৬০০ জন। এই হামলা জানুয়ারির যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে লঙ্ঘন করে। আন্তর্জাতিক অপরাধ আদালতের পদক্ষেপ। এর আগে গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। গাজায় চলমান ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ ও যুদ্ধাপরাধ তদন্তের আহ্বান সত্ত্বেও ইসরায়েলের সামরিক আগ্রাসন থামছে না। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। বন্দি বিনিময়ের মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা, নিহত ১৩। তুরস্কের ইস্তাম্বুলের শান্তি আলোচনার মাধ্যমে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে রেকর্ড সংখ্যক বন্দি বিনিময়ের দ্বিতীয় পর্ব সম্পন্ন হয়েছে। শুক্র ও শনিবারের এ ঘটনার রেশ না কাটতেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, যাতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং ইউক্রেন জুড়ে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে রাশিয়া শুক্রবার রাতে ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে হামলা চালিয়েছে, যার মূল লক্ষ্য ছিল কিয়েভ। এর মধ্যে ৬টি ক্ষেপণাস্ত্র এবং ২৪৫টি ড্রোন প্রতিহত করা সম্ভব হলেও রাজধানীসহ দিনেপ্রো, খারকিভ, দোনেৎস্ক ও জাপোরিজিয়া অঞ্চলে বিস্ফোরণ ঘটে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, বিস্ফোরণে বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহর জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। সংসদ সদস্য কিরা রুডিক বলেন, পুরো রাত আমরা সিঁড়ির নিচে আশ্রয় ছিলাম। চারপাশে শুধু বিস্ফোরণ আর আগুন, যেন সাক্ষাৎ প্রলয়। সিএনএনের দাবি অনুযায়ী দোনেৎস্কে ৪ জন, খ্যামসন এবং ওডেসায় ৫ জন এবং খারকিভে ৪ জন নিহত হয়েছেন। তবে এ হামলায় এখন পর্যন্ত ১৫ জন আহতের খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদ মাধ্যম গার্ডিয়ান। এদিকে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ইউক্রেনের ৯৪টি ড্রোন ধ্বংস করেছে, যা মূলত বেলগোরোদ ও ব্রিয়ান্স্ক অঞ্চলের ওপর দিয়ে আসছিল কুরস্ক, লিপেৎস্ক, ভোরোনেজ এবং তুলা অঞ্চলে। তুলা অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ জানান, সেখানে ৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২ জন হাসপাতালে ভর্তি। 7 সিস্টার্সে ৭৫,০০০ কোটি রুপির বিশাল বিনিয়োগের ঘোষণা মুকেশ আম্বানির। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে ঘিরে ৭৫,০০০ কোটি রুপি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি। আগামী ৫ বছর জুড়ে এই বিপুল বিনিয়োগ রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের আওতায় বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর সামিটে এই ঘোষণা দেন মুকেশ আম্বানি। সেখানে তিনি বলেন, গত ৪ দশকে উত্তর পূর্ব ভারতের ৭টি রাজ্যের বিভিন্ন খাতে আমরা মোট ৩০,০০০ কোটি রুপি বিনিয়োগ করেছি। আগামীতে এই অঞ্চলকে আরও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিদ্যুৎ খাতে অগ্রাধিকার। আম্বানি জানান, বিদ্যুৎ খাতে বিশেষ করে সৌর বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে বিশেষ গুরুত্ব দেবে রিলায়েন্স গ্রুপ। এই অঞ্চলে শত শত কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে এবং এজন্য জমি ক্রয়ের প্রস্তুতিও শুরু হয়েছে। তিনি বলেন, বর্তমানে উত্তর পূর্বাঞ্চল অনেকাংশে পতিত ভূখণ্ড হিসেবে পরিচিত, তবে খুব শিগগিরই এটি একটি সম্পদশালী অঞ্চলে পরিণত হবে। 7 সিস্টার্স কি? ভারতের উত্তর পূর্বাঞ্চলের আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম ও অরুণাচল প্রদেশকে সম্মিলিতভাবে বলা হয় 7 সিস্টার্স। ভারতের মূল ভূখণ্ড থেকে ভৌগোলিকভাবে অনেকটা বিচ্ছিন্ন এই অঞ্চলটি অবকাঠামো, অর্থনীতি ও শিক্ষা খাতে পিছিয়ে রয়েছে।
স্বাধীনতা পরবর্তী কয়েক দশক জুড়ে এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল তীব্র, তবে 2000 সালের পর থেকে পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য বাণিজ্যিক সংযোগ। সাম্প্রতিক এক প্রেক্ষাপটে বাংলাদেশের এক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই 7 সিস্টার্স অঞ্চল এবং বাংলাদেশের সমন্বয়ে একটি বাণিজ্যিক হাব গঠনের সম্ভাবনা নিয়ে চীনের সঙ্গে আলোচনায় বসেন। তবে এরপর থেকেই ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ বিশ্লেষণ। বিশ্লেষকদের মতে রিলায়েন্সের এই পদক্ষেপ ভারতের উত্তর পূর্বাঞ্চলে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়াতে সাহায্য করবে। তবে ভৌগোলিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ ছাড়াও আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই অঞ্চলের ভূ-রাজনৈতিক গুরুত্ব বাড়তে পারে। আজ এই পর্যন্তই, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।